জি স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে। এর আগে আমাদের মাইকোলজি সেকশনে আমাদের দুজন টিচার পড়িয়েছেন, তারা হলেন প্রফেসর শাহজাহান মঞ্জিল স্যার আর হচ্ছে আমাদের একজন জুনিয়র টিচার হচ্ছে আফরোজা। শাহজাহান মঞ্জিল স্যার অথবা ইন্ট্রোডাক্টরি ফাঙ্গাস কাকে বলে, ফাঙ্গাসের ডেফিনিশন, নিউট্রিশন, রিপ্রোডাকশন এগুলো পড়িয়েছেন। আর আফরোজা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই এবং হচ্ছে যে দুইটা মাইকোটা, যেমন হচ্ছে জাইগোমাইকোটা আর ক্রাইটোডোমাইকোটা ইন ডিটেলস পড়ানো হয়েছে। আর হচ্ছে আমি আজকে পড়াবো আমাদের যেহেতু ফাঙ্গাসকে ইন জেনারেলি 4টা ফাইলামে ভাগ করা হয়। এগুলো হলো হচ্ছে জাইগোমাইকোটা, কাইটিডিওমাইকোটা, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, আর আছে ডিউটেরোমাইকোটা। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করলে ডিউটেরোমাইকোটাও ইনভলভ হয়। আবার অনেক সময় কোনো কোনো বইতে অ্যাসকোমাইকোটার একটা অংশ হচ্ছে ডিউটেরোমাইকোটা। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসগুলো কি, ফাঙ্গাসগুলো দেখতে কেমন, ফাঙ্গাসের স্ট্রাকচার কেমন, রিপ্রোডাকশন কিভাবে করা হয়। অ্যাসকোমাইকোটা আমরা 3টা ক্লাস নিব, আর আরেকটা পড়ানো হবে ব্যাসিডিওমাইকোটা আমি পড়াবো, ওটা 2টা ক্লাস হবে। মাইকোলজি লেভেল 2 সেমিস্টার 2তে একটু ডিফিকাল্ট মানে হচ্ছে টার্মটা অনেক নতুন, আর হচ্ছে যেগুলো সবচেয়ে ভালো হতো যদি ক্লাস নেওয়া যেত ডাইরেক্টলি, তাহলে একটু বোঝানো একটু ইজি হতো। হয় এটা যেহেতু আমাদের পসিবল না, যে আমরা যতটুকু পারি চেষ্টা করবো হচ্ছে, আর হচ্ছে তোমরা একটু ফিডব্যাক দিবা, বুঝতে পারতেছো কিনা একটু ফিডব্যাক দিবে। ফিডব্যাক না দিলে কিন্তু বোঝা যাবে না তোমরা কিন্তু বুঝতে পারতেছো কিনা। A group of fungi characterized by their production of sexual spores in a sac-like structure called an ascus। অর্থাৎ কোন একটা ফাঙ্গাসের বা ফাঙ্গাস গ্রুপকে যাদেরকে ক্যারেক্টারাইজড করা হয় তাদের সেক্সুয়াল স্পোর দ্বারা। আমরা জানি স্পোর 2 প্রকারের, একটা হচ্ছে সেক্সুয়াল স্পোর আর একটা অ্যাসেক্সুয়াল স্পোর বা কলিডিয়া। সেক্সুয়াল স্পোর হচ্ছে সে সকল স্পোর যে সকল স্পোর সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, as well asexual স্পোর হচ্ছে সেই সকল স্পোর যেগুলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। তাহলে হচ্ছে এই গ্রুপের ফাঙ্গাসগুলোকে তাদের সেক্সুয়াল স্পোর দ্বারা ক্যারেক্টারাইজড করা হয়, এবং যে সেক্সুয়াল স্পোরগুলো কোনো একটা স্যাক লাইক স্ট্রাকচারে ডেভেলপ করে, এবং ওই স্যাক লাইক স্ট্রাকচারটাকে বলা হয় অ্যাসকাস। এখানে খেয়াল করো, এই অ্যাসকাস একটা টার্ম দেওয়া আছে। এই অ্যাসকাসটা হচ্ছে তোমার এই ফাঙ্গাসের অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসের একটা ডিস্টিং এন্ড ডেফিনিট স্ট্রাকচার, যেটা অন্য কোনো ফাঙ্গাসে নাই। এবং এই অ্যাসকাস একটা থলের মতো অংশ। ডান দিকে দেখো, এটা অ্যাসকাসের দেখা যাচ্ছে যে কিছু স্পোর আছে ভিতরে, ব্লু কালার, বোঝা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা, এই যে একটা থলের মধ্যে কিছু স্পোর গোল গোল অথবা অনেকটা ডিম্বাকৃতির বা ওভাল শেপ বা যে স্ট্রাকচার গুলো একটা থলের মধ্যে, সেই থলেটাকে বলা হয় অ্যাসকাস, এবং এর ভিতরে যে গোল গোল বা রাউন্ড শেপ যে স্ট্রাকচার গুলো সেগুলোকে বলা হয় অ্যাসকোস্পোর। সিঙ্গুলারই আমরা জানি স্পোর হচ্ছে সিঙ্গুলার আর স্পোর্স হচ্ছে প্লুরাল। আর একইভাবে অ্যাসকাস, এই থলেটা হচ্ছে অ্যাসকাস হচ্ছে সিঙ্গুলার, এবং এসআই এএসসিআই আমরা পরবর্তীতে টার্মটাতে চলে আসবো, এএসসিআই, এই এসআই হচ্ছে প্লুরাল। আচ্ছা, তাহলে যে ফাঙ্গাসকে যে গ্রুপের ফাঙ্গাসগুলোকে তাদের সেক্সুয়াল স্পোর, যে স্পোরগুলো কোনো একটা স্যাক লাইক বা থলে আকৃতির স্ট্রাকচারের মধ্যে গ্রো করে, যাকে অ্যাসকাস বলা হয়, এবং এই স্যাক লাইক স্ট্রাকচার দ্বারাই ওই ফাঙ্গাসটাকে ক্যারেক্টারাইজড করা হয় ইনক্লুডিং দেয়ার স্পোর, তাকে বলা হয় তোমার অ্যাসকোমাইকোটা গ্রুপের ফাঙ্গাস। বিকজ the ascus resembles as sac, commonly referred to as sac fungi। অর্থাৎ ইন জেনারেলি এই গ্রুপের ফাঙ্গাসগুলোকে স্যাক ফাঞ্জাই বলা হয়, কারণ হচ্ছে অ্যাসকাস গুলো দেখতে অনেকটা হচ্ছে স্যাকের মতো, এই জন্য এদেরকে স্যাক ফাঞ্জাই বলা হয়। জাইগোমাইকোটিক ফাঙ্গাসগুলোকে কি ফাঙ্গাস বলা হয় ইন জেনারেলি? পড়ায়নি তোমাদের? পড়াইছে নাকি? জাইগোমাইকোটা যেমন রাইজোপাস পড়ায় নাই? পড়াইছে তো, ওদেরকে ওগুলোকে বলা হয় তোমার হচ্ছে মোল্ড ফাঙ্গাস। ওই যে আমাদের পাউরুটির উপর দেখো যেগুলো অনেক সময় নষ্ট হয়ে গেলে কালো কালো যে স্ট্রাকচার গুলো ডেভেলপ করে, সেগুলো হচ্ছে রাইজোপাস, মোল্ড ক্রিয়েট করে।
আর এগুলোকে বলা হয় স্যাক ফাঞ্জাই। both the SI আমি যেটা বললাম যে SI মানে Ascasia plural and Ascospores are unique structure that distinguish the Ascomycota from all other fungi। অর্থাৎ এই Ascas এবং Ascomycota এই দুটাই এই ফাঙ্গাসের একটা ইউনিক স্ট্রাকচার যেটা শুধুমাত্র এই ফাঙ্গাসেই থাকে এবং যার মাধ্যমে এই ফাঙ্গাসগুলোকে অন্য ফাঙ্গাস থেকে তোমার ডিস্টিংগুইশ করা যায়। ক্লিয়ার? জি স্যার। স্যার স্ক্রিনটা ফুল শেয়ার করলে ভালো হতো। ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে অ্যাসকাস। এই যে অ্যাসকাস আমরা স্যাক লাইক স্ট্রাকচার সেগুলো কিন্তু আবার আর কোনো একটা স্ট্রাকচারের মধ্যে ডেভেলপ করে। এটা শুধু যে এইভাবেই ডেভেলপ করে এরকম না, অ্যাসকাসের মধ্যে অ্যাসকোস্পোর গুলো থাকে বা স্পোর গুলো থাকে এবং এই অ্যাসকোস্পোর সহ অ্যাসকাস আবার কোনো একটা হার্ড স্ট্রাকচারের মধ্যে ডেভেলপ করে। তোমরা যদি ডান দিকের যে ছবিগুলো আছে দেখো, অ্যাসকাস গুলো দেখা যাচ্ছে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে আছে। অ্যাসকাস formation usually occurs within a complex structure composed of tightly interwoven hyphae, which is termed as ascoma or ascomata or ascocarp। অর্থাৎ অ্যাসকাস গুলো কোনো একটা হার্ড অথবা কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে ডেভেলপ করে। এই কম্প্যাক্ট স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি হয় সেগুলো হচ্ছে যে কতগুলো হাইফি ইন্টারওয়েভ হয়ে পেঁচিয়ে একটা আরেকটার সাথে পেঁচিয়ে একটা হার্ড লেয়ার ডেভেলপ করে চারদিকে এবং তার ভিতরে তোমার হচ্ছে এই অ্যাসকাস গুলো ডেভেলপ করে। এই যে হার্ড স্ট্রাকচার, ইন্টায়ার স্ট্রাকচার, হার্ড স্ট্রাকচার, বাইরের যে শক্ত ওয়াল, ভিতরে যে অ্যাসকাস এবং অ্যাসকোস্পোর, এছাড়া আরো কিছু কয়েকটা পার্ট থাকে, এই সকল কিছু মিলে এদেরকে বলা হয় অ্যাসকোমা বা অ্যাসকোমাটা অথবা অ্যাসকোকার্প। মনে থাকবে? জি স্যার। স্যার আরেকবার। এই যে আমি বললাম যে প্রথমে বললাম যে অ্যাসকাস মানে অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস কে ক্যারেক্টারাইজড করা হয় তাদের সেক্সুয়াল স্পোর দ্বারা, যে সেক্সুয়াল স্পোর গুলো কোনো একটা স্যাক লাইক স্ট্রাকচারের ভিতরে ডেভেলপ করে এবং এই স্যাক লাইক স্ট্রাকচারটাকে বলা হয় অ্যাসকাস এবং স্পোর গুলো যে স্যাক বা থলের মধ্যে যে গোল গোল স্পোর থাকে তাদেরকে বলা হয় অ্যাসকোস্পোর। আচ্ছা, এবং এই অ্যাসকাস এবং অ্যাসকোস্পোর হচ্ছে এই ফাঙ্গাসের ইউনিক স্ট্রাকচার যার মাধ্যমে এই ফাঙ্গাসকে ডিস্টিংগুইশ করা হয় অন্যান্য ফাঙ্গাস থেকে। অর্থাৎ এই স্ট্রাকচারটা থাকলে আমরা বুঝবো এগুলো যে অ্যাসকোমাইকোটার ফাঙ্গাস, আর যদি না থাকে তাহলে অন্য ফাঙ্গাস হবে। দেন বলা হয়েছে যে এই অ্যাসকাসটা আবার কোনো একটা নির্দিষ্ট কোনো একটা কম্প্যাক্ট স্ট্রাকচারের ভিতরে ডেভেলপ করে। এই কম্প্যাক্ট স্ট্রাকচারটাকে বলা হয় অ্যাসকোমা বা অ্যাসকোকার্প বা অ্যাসকোমাটা। এই যে লাস্টের যে প্যারাটা আছে এখানে যে অ্যাসকাস ফর্মেশন ইউজুয়ালি occurs within a complex structure composed of tightly interwoven hyphae, which is termed as ascoma or ascocarp or ascomata। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, আমরা অনেক সময় টিকা দিই অথবা কোশ্চেন দিই, ডিফাইন ascoma or ascomata or ascocarp। তাহলে হচ্ছে যে এই যে একটা হার্ড স্ট্রাকচার, এই হার্ড স্ট্রাকচারটা ডেভেলপড হয় হচ্ছে যে চারপাশের যে মাইসিলিয়া দ্বারা। মাইসিলিয়া এই বাইরের যে হার্ড লেয়ারটা আমরা যদি এদিকে দেখি উপরের চিত্রটা চারদিকে দেখা যাচ্ছে কতগুলো টিস্যুর মতো, এই টিস্যু এগুলো হচ্ছে মাইসিলিয়াল ওয়াল। এই মাইসিলিয়াল ওয়াল গুলো হাইফা গুলো একটা আরেকটার সাথে মিশে মাইসিলিয়াল ওয়ালটা তৈরি হয় এবং যার ভিতরে অ্যাসকাস গুলো নিরাপদে থাকে এবং এই কম্প্যাক্ট এন্টায়ার পার্ট গুলোকে পুরো অংশটুকুকে বলা হয় হচ্ছে অ্যাসকোমা বা অ্যাসকোকার্প। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার ইন্টারওয়েভেন মানে কি? ইন্টারওয়েভেন একটা আরেকটার সাথে মিশে যায়, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, কতগুলো হাইফি একটা আরেকটার সাথে মিশে। আমরা যদি মনে করো যে কতগুলো রশি বা দড়ি একটা আরেকটার সাথে যদি আমরা পেঁচাই দিই, একটা মোটা দড়ি হবে না? ওরকম হচ্ছে যে হাইফা গুলো একটা আরেকটার সাথে ইন্টার হয়ে ওভারল্যাপ করে একটা হার্ড স্ট্রাকচার ডেভেলপ করে এই স্ট্রাকচার এই অ্যাসকোমার ক্ষেত্রে, এবং এটা একটা আউটার লেয়ার এবং যার ভিতরে থাকে অ্যাসকাস। স্যার হচ্ছে অ্যাসকাস, অ্যাসকোস্পোর আর হার্ড স্ট্রাকচার সব মিলিয়ে তো আমরা ওইটাকে অ্যাসকোমা বা অ্যাসকোকার্প বলতেছি, তাই না? ওই যে হ্যাঁ, কম্প্যাক্ট স্ট্রাকচারটাকে পুরো কম্প্যাক্ট স্ট্রাকচার। আমরা একটু পরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে যখন আমরা শুধু অ্যাসকোমা পড়াবো বা শুধু অ্যাসকোকার্প পড়াবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার?
হার্ড স্ট্রাকচারটা হচ্ছে যে হ্যাঁ ওই যে অ্যাসকাস এই পর্যন্ত যদি বোঝো অ্যাসকাস অ্যাসকিস্পোর এবং এই অ্যাসকিস্পোর একটা আবার আরেকটা স্ট্রাকচারের ভিতরে থাকে এবং যেই স্ট্রাকচারটা তৈরি হয় কতগুলো মাইসেলিয়ার কম্প্যাক্ট হয়ে মাইসেলিয়ার ইন্টারঅ্যাক্ট হয়ে একটা আউটার লেয়ার তৈরি করে যার ভিতরে এটা থাকে। এছাড়াও আরো কয়েকটা পার্ট থাকে, আমরা এটা পরে আসছি স্যার। এই পর্যন্ত বুঝলেই হবে, ক্লিয়ার? অর্থাৎ অ্যাসকাস থাকে অ্যাসকোমার ভিতরে এবং অ্যাসকোমা একটা কম্প্যাক্ট এবং হার্ড স্ট্রাকচার। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা ডেফিনেশন একটু আসি, অ্যাসকাস আবার আসি প্রথম থেকে আরো ক্লিয়ার করার জন্য। অ্যাসকাসটা কি? অ্যাসকাস Ascus is the sexual spore-bearing cell produced by Ascomycota fungi. Ascus থেকে বলতেছে যে একটা সেল এবং যে সেলটা কি বিয়ার করে সেক্সুয়াল স্পোর, এবং কারা প্রডিউস করে কোন গ্রুপের ফাঞ্জাই? Ascomycota fungi। তাহলে an ascus is the sexual spore-bearing cell produced by Ascomycota fungi. SI বা ascus usually contain অথবা each of the ascus usually contain 8 ascospore produced through meiosis followed by a mitotic cell division। এই যে ascusের ভিতরে 8 স্পোর থাকে, ইন জেনারেলি ascusের মধ্যে 8টা স্পোর থাকে এবং এই স্পোর গুলো তৈরি হয় একটা নির্দিষ্ট সেক্সুয়াল প্রসেসে। যেহেতু এটা সেক্সুয়াল স্পোর, এই সেক্সুয়াল স্পোর গুলো একটা সেক্সুয়াল ম্যাটিং হয়, সেক্সুয়াল প্রসেসে তৈরি হয় এবং এটা বলছে যে প্রসেসের ফার্স্ট স্টেপে হচ্ছে যে মিওসিস হয়। নিউক্লিয়াসের মিওসিস হওয়ার পর ওই মিওসিস হওয়ার পরে আবার ওই মিওসিসের ফলে যে দুইটা সেল হয় ওইটার আবার মাইটোটিক সেল ডিভিশন হয়। অর্থাৎ একটা জাইগোট থেকে পরবর্তীতে মিওসিস হয়ে এবং মাইটোটিক সেল ডিভিশন হয়ে 8টা অ্যাসকোস্পোর ডেভেলপ করে উইদিন ওয়ান অ্যাসকাস। ক্লিয়ার? তাহলে অ্যাসকাস হচ্ছে একটা সেক্সুয়াল স্পোর বিয়ারিং সেল which is produced by Ascomycota fungi. Each of the ascus contain at least or in general 8 ascospore which is produced by through meiosis followed by mitotic cell division. আমরা ascusের অনেক সময় ডেফিনিশন অথবা শর্ট নোট দিই অথবা কোন একটা কোশ্চেনের একটা পার্ট দিই। এখন আমরা যদি শুধু 2 লাইন লিখতে হবে না, আরো কিছু লিখতে হবে, একটা ড্রয়িং করে দিতে হবে। যেমন তারপর আমরা লিখতে পারি ক্যারেক্টারিস্টিক্স অফ ascus অথবা asci অথবা ফিচার অফ SI। তাহলে কি হবে? একই ডেফিনিশন থেকে আমরা এগুলো আসতে পারি। যেমন হচ্ছে যে মোস্ট SI আর সিলিন্ড্রিক্যাল বাট মে বি গ্লোবাস, মোস্টলি সিলিন্ড্রিক্যাল আকৃতি হয়, অনেক সময় একটু ডিম্বাকৃতি হতে পারে। 8 ascospores per ascus is a common number but this may vary। অর্থাৎ হচ্ছে মোস্টলি হচ্ছে যে ইন জেনারেলি একটা অ্যাসকাসের মধ্যে 8টা অ্যাসকোস্পোর থাকবে, কিন্তু কোনো কারণে এটা হচ্ছে ভেরি করতেও পারে। In most ascogenous hyphae continue to proliferate forming more croiser and more SI। এই পার্টটা বোঝার জন্য আমরা আসলে পরে যদি আরো একটু যাই তাহলে ক্লিয়ার হবে। আসলে অ্যাসকাস ফর্মেশন হওয়ার আবার একটা প্রসেস আছে। এই অ্যাসকাস ফর্মেশন হওয়ার আগে অ্যাসকোজেনাস হাইফা, এই পয়েন্টটা খেয়াল করো। আমরা এখানে আসছি যে অ্যাসকোজেনাস হাইফা একটা আছে। In most ascogenous hypha, এই যে ascogenous hypha একটা এই ফাঙ্গাসে একটা বাইনিউক্লিয়েট বিশিষ্ট হাইফা থাকে যাকে বলা হয় ascogenous hypha। এই ascogenous hypha গুলো কন্টিনিউ টু প্রলিফারেট, দ্যাট মিন্স ascogenous hypha গুলো অ্যাসকাস ফর্মেশনের স্টেপে প্রথম স্টেজে ascogenous hypha গুলো ব্রাঞ্চিং হয়, প্রলিফারেট হয়, তারপরে তারা ক্রয়জার নামক একটা স্ট্রাকচার ডেভেলপ করে এবং যত বেশি ব্রাঞ্চিং হবে ascogenous hypha তত বেশি ক্রয়জার হবে এবং তত বেশি অ্যাসকাস ফর্ম করবে। এতটুকু জানলেই হবে। পরে যখন আবার অ্যাসকোজেনাস হাইফা পড়বা তখন এটা এই পয়েন্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং ক্রয়জার ফর্মেশন পড়বা তখন এই পয়েন্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আরো কিছু স্লাইড 3-এ দেখা যায়, দুই একটা কথা লেখা আছে। স্লাইড 3-এ আমরা যদি যাই পরবর্তীতে, এখানে আসে যে অ্যাসকাসটা একটা ইউনিক স্ট্রাকচার যার মাধ্যমে এই অ্যাসকোজেনাস হাইফাটাকে ডিস্টিংগুইশ করা যায়। অ্যাসকাসটা থাকে একটা হার্ড স্ট্রাকচারের মধ্যে যাকে বলা হয় অ্যাসকোমা। ক্লিয়ার? এই পয়েন্টগুলোর সাথে অ্যাড করে নিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওই তোমরা ইয়াটা পাইছো আইডি নাম্বার ইয়া করার জন্য? জি স্যার।
আচ্ছা এটা করে দিন। দেন নেকেড অ্যাসকাস বা নেকেড এসআই। এখন আমরা যেটা বলছি যে অ্যাসকাস হচ্ছে একটা সেক্সুয়াল স্পোর বিয়ারিং সেল। আমরা বলছি যে এই সেক্সুয়াল স্পোর বিয়ারিং সেল আবার একটা কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে থাকে, যাতে বলা হয় অ্যাসকোমা বা অ্যাসকোকার্প। কিন্তু আবার কিছু কিছু ফাঙ্গাসের আছে, এই ফাঙ্গাসের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যারা যে সকল অ্যাসকাস গুলো কোনো কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে থাকে না, অর্থাৎ যে সকল অ্যাসকাস প্রডিউসড ইন্ডিভিজুয়ালি উইদাউট প্রোটেক্টিভ বডি, ঠিক আছে, তাদেরকে বলা হবে নেকেড অ্যাসকাস বা নেকেড এসআই। ইন জেনারেলি অ্যাসকাস গুলো একটা কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে থাকার কথা। যদি কোনো কারণের ব্যতিক্রম হয়, এই ফাঙ্গাস এটা আছে, কোনো কোনো গ্রুপের ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো প্রোটেক্টিভ বডির মধ্যে থাকে না, কোনো হার্ড স্ট্রাকচারের মধ্যে থাকে না, তারা সিঙ্গলি থাকে। এবং এই যে অ্যাসকাস প্রডিউসড ইন্ডিভিজুয়ালি উইদাউট প্রোটেক্টিভ বডি, তাদেরকে বলা হয় নেকেড অ্যাসকাস অর নেকেড এসআই ইন প্লুরাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফ্রুটিং বডি একটা টার্ম আছে এখানে, ফ্রুটিং বডি বা ফ্রুটিং বডিজ। ফ্রুটিং বডি হচ্ছে সিঙ্গুলার, ফ্রুটিং বডি সিঙ্গুলার। এখন এই ফ্রুটিং বডিটা তোমার হচ্ছে আমাদের এই টুটুর পরীক্ষায় রেগুলার আসে, প্রতিবারই এই পরীক্ষায় বড় কোশ্চেন যদি এই বছর এসে যায়, নেক্সট ইয়ারে অথবা এটা থাকে কোনো একটা ফর্মে ফ্রুটিং বডিটা আসে। অ্যাসকোমাইকোটা ফ্রুটিং বডিটাকে কি বলি? ওই যে আমরা যেটা বললাম যে একটা অ্যাসকাস যে কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে থাকে এবং অ্যাসকাসের মধ্যে থাকে সেক্সুয়াল স্পোর। যখন কোনো একটা যেখানে সেক্সুয়াল স্পোর থাকবে সেটা হচ্ছে একটা সেক্সুয়াল পার্ট, ঠিক আছে। এখন ফ্রুটিং বডি ডেফিনেশনটা যদি দেখা যায়, এখানে লেখা আছে, দেখো, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস আর অর্গানাইজড ইনটু এ প্রোটেক্টিভ বডি ইজ টার্মড অ্যাজ ফ্রুটিং বডি। যখন কোনো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একটা প্রোটেক্টিভ বডির মধ্যে অর্গানাইজড হিসেবে থাকবে, অর্গানাইজড ওয়েতে এক্সিস্ট করবে, তাদেরকে বলা হয় ফ্রুটিং বডি। তাহলে ওই যে আমরা যেটা বললাম যে এই ফাঙ্গাসের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার কি, অ্যাসকিস্পোর কোথায় থাকে, অ্যাসকাসের মধ্যে, অ্যাসকাসটা কোথায় থাকে, কোন একটা প্রোটেক্টিভ বডি বা হার্ড স্ট্রাকচারের মধ্যে, ঠিক আছে, হার্ড স্ট্রাকচারের মধ্যে থাকে, তখন তাকে কি বলা হয়? অ্যাসকোমা। আর এই ক্ষেত্রে অ্যাসকোমা একটা ফ্রুটিং বডি। ক্লিয়ার? স্যার ফ্রুটিং বডিটা আরেকবার একটু। ফ্রুটিং বডি আমি জাস্ট একটু খেয়াল করো, আমি বলছি যে এই ফাঙ্গাসটাকে ক্যারেক্টারাইজড করা হয় কি দ্বারা? তার সেক্সুয়াল স্পোর। সেক্সুয়াল স্পোরটা কি? অ্যাসকোস্পোর। অ্যাসকোস্পোরটা থাকে কোথায়? অ্যাসকাসের মধ্যে। অ্যাসকাসটা থাকে কোথায়? ওই যে হার্ড স্ট্রাকচার, ভিতরে একটা হার্ড লেয়ার প্রোটেক্টিভ বডির মধ্যে অর্গানাইজড হয়ে থাকে, সেটা হচ্ছে, সেটাকে বলে এই এন্টায়ার পার্ট। যখন কোনো সেক্সুয়াল বা অ্যাসেক্সুয়াল বা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার কোনো একটা অর্গানাইজড অথবা প্রোটেক্টিভ বডির মধ্যে থাকবে, তখন তাকে বলা হয় তোমার ফ্রুটিং বডি। ক্লিয়ার? আর ওটা সেক্স এবং সেক্সুয়াল দুইটাই থাকতে পারে, ফ্রুটিং বডি অ্যাসেক্সুয়াল দুইটাই থাকতে পারে, ঠিক আছে। সেক্সুয়াল স্পোরও থাকতে পারে, অ্যাসেক্সুয়াল স্পোরও থাকতে পারে, কিন্তু তার একটা প্রোটেক্টিভ বডির মধ্যে থাকবে। এই জন্যই বলা হয়েছে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস আর অর্গানাইজড ইনটু এ প্রোটেক্টিভ বডি ইজ টার্মড অ্যাজ ফ্রুটিং বডি। ওকে স্যার, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাসকোমাটাই হচ্ছে ফ্রুটিং বডি। অ্যাসকোমাটাই ফ্রুটিং বডি। এই ফাঙ্গাসের ক্ষেত্রে অ্যাসকোমাটাই ফ্রুটিং বডি। এবং ফ্রুটিং বডি দুই প্রকার, একটা হচ্ছে সেক্সুয়াল ফ্রুটিং বডি আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল ফ্রুটিং বডি। এখন সেক্সুয়াল ফ্রুটিং বডি এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখো, এটা কিন্তু ভালো করে বুঝে নাও, না বুঝলে কিন্তু একটু সমস্যা হবে, কারণ হচ্ছে যে এটা পরীক্ষা থাকে। ক্লিয়ার? অ্যাসকোমা ইন জেনারেল সেন্সে যদি আমরা ফ্রুটিং বডি বলি, এটা একটা কমন টার্ম। যখন কোনো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার এটা সেক্সুয়াল হোক আর অ্যাসেক্সুয়াল হোক, যখন কোনো প্রোটেক্টিভ বডির মধ্যে অর্গানাইজড ওয়েতে এক্সিস্ট করবে, তখন তাকে বলা হয় ফ্রুটিং বডি। এখন আমরা এখানে যেটা বলতেছি যে অ্যাসকোমা একটা ফ্রুটিং বডি, তাহলে অ্যাসকোমাটা কি? অ্যাসকোমা একটা হার্ড স্ট্রাকচার, এন্টায়ার স্ট্রাকচার, একটা প্রোটেক্টিভ বডি যার ভিতরে সেক্সুয়াল স্পোর, অ্যাসকিস্পোর থাকে। তাহলে সেই সেন্সে অ্যাসকোমা একটা ফ্রুটিং বডি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সেক্সুয়াল, এখন ফ্রুটিং বডি দুই প্রকার, আমরা বললাম না, ফ্রুটিং বডির মধ্যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দুই ধরনের, মানে আমরা তো জানি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সেক্সুয়াল স্ট্রাকচার হতে পারে, অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার হতে পারে ফাঙ্গাসের ক্ষেত্রে। এখন তার উপর ভিত্তি করে, এখন সেক্সুয়াল স্ট্রাকচার থাকবে না অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার থাকবে, তার উপর ভিত্তি করে ফ্রুটিং বডিকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
সেক্সুয়াল ফুডিং বডি, অ্যাসেক্সুয়াল ফুডিং বডি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর সেক্সুয়াল ফুডিং বডি কি হবে? এসকোমা। হ্যাঁ, স্যার এসকোমা। যদি ডেফিনেশন আমরা বলি সেক্সুয়াল ফুডিং বডি, যদি হচ্ছে স্যার প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে সেক্সুয়াল স্পোর থাকে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হিসেবে সেক্সুয়াল স্পোর যদি থাকে তখন তাকে সেক্সুয়াল ফুডিং বডি বলেন। আর অ্যাসেক্সুয়াল ফুডিং বডি হচ্ছে যখন কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস বা স্ট্রাকচার গুলো অর্গানাইজড ওয়েতে কোনো একটা প্রোটেক্টিভ বডির মধ্যে থাকে তখন তাকে বলা হয় অ্যাসেক্সুয়াল ফুডিং বডি। সেক্সুয়াল ফুডিং বডির উদাহরণ হচ্ছে অ্যাসকোমা, ব্যাসিডিওমা। ঠিক আছে, এখানে লেখা নাই, একটু লিখে রাখো, অ্যাসকোমা এবং ব্যাসিডিওমা। ঠিক আছে, সেক্সুয়াল ফুডিং বডি আবার হচ্ছে তোমার উদাহরণ। অর্থাৎ আমরা জানি ফুডিং বডি হচ্ছে যে যখন কোনো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার গুলো আইদার সেক্সুয়াল অর অ্যাসেক্সুয়াল যারা কোনো প্রোটেক্টিভ বডির মধ্যে তোমার হচ্ছে অর্গানাইজড ওয়েতে থাকবে তাদেরকে বলা হয় ফুডিং বডি। ফুডিং বডি আবার দুই প্রকার, সেক্সুয়াল ফুডিং বডি আর হচ্ছে অ্যাসেক্সুয়াল ফুডিং বডি। যখন কোনো ফুডিং বডি সেক্সুয়াল স্পোর কনসিস্ট করে এবং পরবর্তীতে সেক্সুয়াল রিপ্রোডাকশনে টেক্স পার্ট করে তাদেরকে বলা হয় সেক্সুয়াল ফুডিং বডি। অ্যান্ড সেম ওয়ে আমরা যদি বলি যখন কোনো ফুডিং বডির মধ্যে অ্যাসেক্সুয়াল স্পোর থাকে অথবা কনিডিয়া থাকে এবং পরবর্তীতে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে টেক পার্ট করে তখন তাকে বলা হয় অ্যাসেক্সুয়াল ফুডিং বডি। সেক্সুয়াল ফুডিং বডি হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যাসকোমা, ব্যাসিডিওমা। অর্থাৎ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস যে সেক্সুয়াল ফুডিং বডি তৈরি করে তাকে বলা হয় অ্যাসকোমা। ভেরি মাচ সিমিলারলি ব্যাসিডিওমাইকোটা ফাঙ্গাস যে সেক্সুয়াল ফুডিং বডি তৈরি করে তাদেরকে বলা হয় ব্যাসিডিওমা বা ব্যাসিডিওকার্প। ওদিকে হচ্ছে অ্যাসকোমা বা অ্যাসকোকার্প বা অ্যাসকোমাটা। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাসেক্সুয়াল ফুডিং বডির উদাহরণ তো দেই নাই। অ্যাসেক্সুয়াল ফুডিং বডির হচ্ছে পিকনিডিয়াম, অ্যাসারভুলাস। এটা হচ্ছে এগুলো তোমার মোস্টলি পাওয়া যায় ডিটেরোমাইকোটা ফাঙ্গাসে। পিকনিডিয়াম, অ্যাসারভুলাস, সিনেমাটা যতটুকু পারো লিখে রাখো, এগুলো আবার পরে পড়াবেন স্যাররা আরো ডিটেলস। হ্যাঁ, তাহলে এখানে লিখে রাখো যে অ্যাসেক্সুয়াল ফুডিং বডির এক্সাম্পল হচ্ছে পিকনিডিয়াম, অ্যাসারভিউলাস, সিনেমাটা। এখন সেক্সুয়াল ফুডিং বডি অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসের যে সেক্সুয়াল ফুডিং বডি তাকে বলা হয় অ্যাসকোমা। তাহলে অ্যাসকোমার ডেফিনেশনটা কি হবে? সেক্সুয়াল ফুডিং বডি প্রোডিউসড বাই অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস ইজ টার্মড অ্যাজ অ্যাসকোমা অর অ্যাসকোকার্প অর অ্যাসকোমাটা। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। গুড। এখন এই যে অ্যাসকোমা, এই আমরা যেহেতু এই ফাঙ্গাসের ক্ষেত্রে একটা আমরা ফুডিং বডি যদি পড়াইতে যাই, অ্যাসকোমাইকোটা বললাম যে কি কি থাকতে পারে। সেক্সুয়াল ফুডিং বডি কম্পোজড অফ অর অ্যাসকোমা কম্পোজড অফ কি কি থাকে আমরা যেটা এই পর্যন্ত জানলাম, অ্যাসকাস থাকবে আর অ্যাসকিস্পোর থাকবে। আর একটা যেটা জানছিলাম যে একটা মাইসেলিয়াল ওয়াল, কম্প্যাক্ট ওয়াল থাকবে। আমি কিন্তু তখন বলছিলাম যে আরো একটা পার্ট থাকে, এর মধ্যে একটা হাইমেনিয়াম আর প্যারাফাইসিস। এই চারটা অংশ নিয়ে তোমার অ্যাসকোমা বা সেক্সুয়াল ফুডিং বডি হুইচ ইজ প্রোডিউসড বাই অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস তারা হচ্ছে গঠিত হয়। তাহলে অ্যাসকোমার মধ্যে কি কি থাকবে? অ্যাসকাস থাকবে, অ্যাসকিস্পোর থাকবে, হাইমেনিয়াম থাকবে, প্যারাফাইসিস থাকবে আর মাইসেলিয়াল থাকবে। আরো থাকতে পারে। অ্যাসকোমা আবার কয়েক ধরনের হয়, এটা আমরা পরে আসতেছি। তাহলে আমরা এর আগে তাহলে এটা তো জানলাম, অ্যাসকাস কি, অ্যাসকিস্পোর জানি, মাইসেলিয়াল ওয়ালটাও বুঝছি। এখন দরকার হচ্ছে আমাদের বাকি আছে হাইমেনিয়াম আর প্যারাফাইসিস। এই যে একটা দেখো নিচের দিকে একটা ফ্লাক্সের মতো একটা অংশ দেখা যায়, একটা ছবি দেওয়া আছে, খেয়াল করছো নিচে? জি স্যার। আচ্ছা, এই ফ্লাক্সের যে চারপাশের যে ওয়ালটা সেটা হচ্ছে মাইসেলিয়াল ওয়াল, আর ভিতরে অ্যাসকাস আছে, অ্যাসকিস্পোর আছে। আবার দেখো দুইটা অ্যাসকাসের ভিতরে একটা হেয়ার স্ট্রাকচার, লেদার স্ট্রাকচার, সেই লেদার স্ট্রাকচারটা হচ্ছে প্যারাফাইসিস। ক্লিয়ার? দুইটা যে অ্যাসকাসকে একটা থেকে আলাদা করে রাখে একটা হেয়ার স্ট্রাকচার, এই যে বলা হয়। দেখো প্যারাফাইসিসের ডেফিনেশনটা দেখো নিচে লেখা আছে, প্যারাফাইসিস স্টেরাইল ইলংগেটেড হেয়ার লাইক স্ট্রাকচার প্রোডিউসড ইন বিটুইন দি এসআই। অর্থাৎ দুইটা অ্যাসকাসের মাঝে যে হেয়ার লাইক স্ট্রাকচার, যেগুলো তোমার হচ্ছে একটু হেয়ার লাইক হয়, ইলংগেটেড হয় এবং যেগুলো স্টেরাইল স্ট্রাকচার, তাদেরকে তোমার হচ্ছে
প্যারাফাইসিস বলে। আর হাইমেনিয়াম হচ্ছে যে অ্যাসকাস, তোমার যে এই যে অ্যাসকোমার যে ভিতরের যে লেয়ার, মাইসিলিয়ার লেয়ার, ভিতরের যে মাইসিলিয়া কয়েকটা লেয়ার থাকে মাইসিলিয়ার, যে লেয়ার থেকে অ্যাসকাস গুলো তোমার ডেভেলপ করে মাইসিলিয়ামের, সেই লেয়ারটাকে বলা হয় ইনার লেয়ার অফ মাইসিলিয়াম, ফ্রম হোয়ার অ্যাসকাস ডেভেলপ অর ফ্রম হোয়ার অ্যাসকাস এক্সিস্ট ইজ টার্মড অ্যাজ হাইমেনিয়াম অর হাইমেনিয়াল লেয়ার। ওই যে এখানে দেওয়া আছে হাইমেনিয়ামের দ্বিতীয় প্যারাটা দেখো, SI usually develop on an inner surface of the ascoma, a layer called the hymenium or hymenial layer. বুঝতে পারছো? জি স্যার। গুড। স্যার প্যারাফাইসিসের ফাংশনটা কি এখানে? এটা মোস্টলি হচ্ছে দুইটা যে অ্যাসকাসকে একটা আরেকটা থেকে সেপারেট করে রাখা। Types of sexual fruiting body or types of ascoma produced by Ascomycota fungi. এটা মোস্টলি হবে টাইপ অফ সেক্সুয়াল ফুডিং বডি প্রোডিউসড বাই Ascomycota fungi। এইভাবে আসে কোশ্চেন, অথবা briefly describe the different types of ascoma produced by Ascomycota fungi। এখানে অ্যাসকোমাও আসতে পারে, অ্যাসকোমাটাও আসতে পারে, অ্যাসকোকার্পও আসতে পারে। তিন ভাবে এটাকে তোমার ডিফাইন করা যায়। কয় প্রকারের আছে অ্যাসকোমা বা অ্যাসকোকার্প? 4 প্রকারের: অ্যাপোথেসিয়াম, পেরিথেসিয়াম, প্লেস্টোথেসিয়াম এবং অ্যাসকো। হচ্ছে একটা ফ্লাক্সের মতন, ইয়ার মতন, হচ্ছে কাপের মতন। পেরিথেসিয়াম একটা ফ্লাক্সের মতো। প্লেস্টোথেসিয়াম আবার হচ্ছে এটা আবার একটা ওভাল স্ট্রাকচার যার ভিতরে অ্যাসকাস গুলো থাকে। আমরা একটু ডিটেলসে যাই। পরীক্ষা যদি আসে তাহলে যে নিচে যে 3টা ছবি, একবার ডানের ছবিটা যেখানে আমরা লেবেলিং করে দিছি, হাতে একটা ছবি লেবেলিং করা, সেই ছবিটা ড্রয়িং করে একটু লেবেলিং করে দিতে হবে। অ্যাপোথেসিয়াম, গত বছর যদি অ্যাসকোমা যদি এটা যদি না এসে থাকে, অ্যাসকোমা বা অ্যাসকোকার্প, তাহলে এবছর তো আসার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখন এটার বৈশিষ্ট্যগুলো আমরা বলি যদি দেখতে কেমন। অ্যাপোথেসিয়াম হচ্ছে কাপ শেপড অ্যাসকোমা। শেপটা যদি বলি কাপ শেপ, কাপের মতো দেখতে। অ্যাসকোমা ইজ ওপেন হোয়েন এসআই ম্যাচিওর। আসলে এই যে অ্যাসকোমা আমরা অ্যাসকাস গুলো দেখতেছি, এর উপরে একটা লেয়ার ছিল হয়তো বা ইনিশিয়ালি, যখন অ্যাসকাস গুলো বড় হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, লেয়ারটা থাকে না। এই জন্য অ্যাসকোমা ইজ ওপেন হোয়েন এসআই ম্যাচিওর। কারণ এদিকে দেখা যায়, আমরা যদি পরে আসি, এই যে ক্লোজ দেখা যায়, আর একটাতে দেখা যাচ্ছে ক্লোজ হয়ে থাকে। এটার ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে ওপেন, উপরের অংশটুকু ওপেন। তোমরা কি কার্সারটা দেখো? জি স্যার। আচ্ছা, এই যে উপরের যে অংশটুকু, এটা ইনিশিয়ালি যখন অ্যাসকাস গুলো ছোট থাকে, ইম্যাচিওর থাকে, এটা ক্লোজ থাকে। এই জন্যই বলছে অ্যাসকোমা ইজ ওপেন হোয়েন এসআই ম্যাচিওর। যখন এগুলো বড় হতে থাকে অ্যাসকাস গুলো, তখন এটা আস্তে আস্তে উপরের লেয়ারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, একটা ওপেন হয়ে যায়, এবং এটা এন্টায়ারলি একটা কাপ শেপড স্ট্রাকচার ডেভেলপ করে। এই জন্য বলা হয় কাপ শেপড অ্যাসকোমা। আর অ্যাসকোমা ইজ ওপেন হোয়েন এসআই ম্যাচিওর। এসআই আর প্রোডিউসড ইন অ্যান হাইমেনিয়াম, অর্থাৎ এই যে এসআই গুলো একটা হাইমেনিয়াম লেয়ারে থাকে। কোনো কোনো ফাঙ্গাসের ক্ষেত্রে এটা এরকম গোল হয়। এখন এসআই গুলো উপর থেকেও বের হয়, নিচ থেকেও বের হয়, সাইড থেকেও বের হয়, তখন এসআই গুলো হবে এসআই ইন ডিফারেন্ট হাইমেনিয়াম। কিন্তু এখানে এসআই আর প্রোডিউসড ইন অ্যান হাইমেনিয়াম, এসআই ইন ওয়ান হাইমেনিয়াম, অর্থাৎ এসআই গুলো হাইমেনিয়াম লেয়ারে থাকে এবং এসআই গুলো একটা হাইমেনিয়াম লেয়ারে থাকে। এই দুইটা, এই যে দুইটা টার্ম, এসআই আর প্রোডিউসড ইন অ্যান হাইমেনিয়াম, এসআই হাইমেনিয়াম বা মাইসেলিয়াল ওয়ার্ড থেকে তোমার হচ্ছে প্রোডিউসড হয় এসআই ইন ওয়ান হাইমেনিয়াম। একটা এসআই গুলো একটা হাইমেনিয়াম লেয়ারে থাকে। যদি আমরা একটু পরে আসি, তাহলে কিন্তু এখানে দেখো যে অ্যাসকাস গুলো, এই যে এসআই গুলো উপর থেকে বের হয়েছে, ডান দিক দিয়ে বের হয়েছে, বাঁ দিক থেকে বের হয়েছে এবং নিচ থেকে বের হয়েছে। এই জন্য এখানে লেখা আছে একটা পয়েন্ট, এসআই ইন সিভারাল হাইমেনিয়া। কিন্তু আমরা যেটা এখন পড়াচ্ছি সেটা হচ্ছে এসআই ইন ওয়ান হাইমেনিয়া or hymeneal layer. ক্লিয়ার এই 4টা পয়েন্ট? জি স্যার। পার্টিসিপেন্ট কতজন আছে তোমরা? স্যার 284 জন। 284 জন।